পর্ব 519। আমি নীলকে ছাড়বো না। ও ইচ্ছা করলে এভাবেই লুকিয়ে থাকতে পারে। ওর ভাগ্য ভালো যে ওকে এখনো ধরতে পারিনি, না হলে। এরপর অবন্তিকার আর কিছু বলার প্রয়োজন পড়ল না। কড়া গলায় কথাগুলো বলে অফিস থেকে বেরিয়ে পড়ল সে। অবন্তিকার ধরন ধারণ দেখে পৃথা আর পল্লব দুজনেই কেমন যেন চুপ মেরে গেল। ও আবার কিছু জানতে পেরে গেল নাকি? একটু ভয় ভয় বলে উঠল পৃথা, নীল বড়সড় কোনো বিপদে পড়বে না তো? চিন্তা করবেন না, আমি আগেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। পুলিশের কাছে যদি কোনো প্রমাণ থেকেও থাকে, তাহলেও খুব বেশি হলে ওরা আমাকে আর নিখিলকে জিজ্ঞাসাবাদ করতে পারে। একেবারে শান্ত গলায় জবাব দিল পল্লব। ক্যাম্পিং ইভেন্ট আর সম্রাট অশোকের সাম্রাজ্য প্রোফাউন্ড রিয়েলমের দুটো বড় বড় স্তম্ভ। ওদেরকে ছোঁয়া কলকাতা পুলিশের জন্য খুব একটা সহজ হবে না। এবার একটু কোচবিহারের হাল হকিকতটা জেনে নেওয়া যাক। রায়চৌধুরী বাড়িতে এই সময় ধীরেন রায়চৌধুরী আর তার বোন কণিকা বাড়ির হল ঘরে বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। আমি কি জানতে পারি যে আপনি এখানে কেন এসেছেন? একটু ইতস্তত করে প্রশ্ন করল ধীরেন রায়চৌধুরী। যেদিন থেকে রায়চৌধুরী পরিবার সিংহরায় পরিবারের ছত্রছায়ায় থাকতে শুরু করেছে, সেদিন থেকেই ধীরেন রায়চৌধুরী বিভিন্ন লোকেদের সংস্পর্শে এসে নিজের ক্ষমতা একটু একটু করে বাড়িয়ে তুলতে শুরু করেছে। নীলের সমান সমান হতে না পারলেও আগের থেকে তার পরিস্থিতি বেশ অনেকটাই ভালো। রায়চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যদের শক্তিও এখন আগের থেকে অনেকটাই বেশি। টাকা পয়সার অভাব তো তাদের আগেও ছিল না, কিন্তু গত কয়েক মাসে যা কিছু ঘটেছে সেই তুলনায় অবস্থা এখন অনেকটাই ভালো। কোচবিহারে রায়চৌধুরী পরিবার আবার নিজেদের জায়গা ফিরে পেয়েছে, আর তাদের দিকে আঙুল তোলার সাহস এখন আর কারোর নেই। আমার এখানে আসার উদ্দেশ্যটা খুবই সরল। আমি শুধু জানতে এসেছি যে রায়চৌধুরী পরিবারের মাস্টার কে। আমি শুনেছি সেও নাকি রায়চৌধুরী পরিবারেরই সদস্য। চায়ের কাপটা নামিয়ে রেখে এক অদ্ভুত ভঙ্গিমায় প্রশ্নটা ছুড়ে দিলেন নবকুমার সিংহ রায়। নবকুমার বাবুর কথা শুনে ধীরেন আর কণিকার মুখে হাসি খেলে গেল। তাদের মনে হলো সিংহরায় পরিবারের ওপর মহল থেকে বুঝি রায়চৌধুরী পরিবারের কোনো সদস্যকে বেছে নেওয়া হবে। আর তেমনটা হলে তো রায়চৌধুরী পরিবার সেই সুযোগটা লুফে নেওয়ার জন্য পা বাড়িয়েই রয়েছে। তবে নবকুমার বাবুর পরবর্তী কথাটা শুনে তাদের দুজনেই পুরোপুরি হতবাক হয়ে গেল। আমি আশা করছি যে আপনারা নীল নামটা নিশ্চয়ই শুনেছেন। দুজনের দিকেই তাকিয়ে প্রশ্নটা করলেন নবকুমার সিংহ রায়। নীল? ওই শয়তানটা? ওর ব্যাপারে আপনি কেন জিজ্ঞেস করছেন? কণিকার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ও আবার সিংহরায় পরিবারের লোকেদের সাথে খারাপ ব্যবহার করলো নাকি? দেখুন, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ধীরেন রায়চৌধুরী খুব ভালোভাবে কণিকার হাবভাব লক্ষ্য করে তার কাঁধে আলতো করে একটা চাপ দিল। তারপর ক্ষমাসুলভ ভঙ্গিতে নবকুমার বাবুর দিকে তাকিয়ে বলল, মাস্টার, আপনি দয়া করে ভুল বুঝবেন না। আমার বোন একটু ওরকম করে কথা বলে, দয়া করে কিছু মনে করবেন না। আপনি দেখছি যথেষ্ট বুদ্ধিমান। মজার ছলে মুচকি হেসে বললেন নবকুমার সিংহ রায়। আসলে নবকুমার সিংহ রায় নীলের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলেন, আর তারপর তিনি জানতে পেরেছিলেন যে কোচবিহার শহরের রায়চৌধুরী বাড়ির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। খোঁজ খবর করার পর নবকুমার বাবু জানতে পেরেছেন যে রায়চৌধুরী পরিবার নীলকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ সে বেআইনিভাবে পরিবারের টাকা পয়সা ব্যবহার করেছিল বা করার চেষ্টা করেছিল, আর সেই সঙ্গে নিজের ভাইয়ের বিয়েতে এসেও ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল। পরবর্তীকালে সে বাইরের লোক ডেকে এনে বাড়ির লোকজনকে মারধরও করেছিল। এমনকি নিজের দাদুকে সে এতটাই রাগিয়ে দিয়েছিল যে তিনি হঠাৎই মারা গিয়েছিলেন। আসলে মনোজ সিংহ রায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই খবরগুলোকে ঠিক ভরসা করতে পারেনি, তাই সে নবকুমার সিংহ রায়কে পাঠিয়েছিল যাতে তিনি নীল সম্পর্কে আরো খোঁজ খবর জোগাড় করতে পারেন। মাস্টার, আমি বুঝতে পারছি না যে আপনি হঠাৎ নীলের ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞেস করছেন কেন? ধীরেন রায়চৌধুরীর মুখটা বিমর্ষ হয়ে উঠল। এমনিতে তো ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও যদি ওর সাথে কখনো দেখা হয়ে যায়, তাহলেও আমাকে কাকু বলেই ডাকবে। ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক, আর এটা আমাদের দুর্ভাগ্য। আমি তো শুধু সমস্ত সত্যিটুকু জানতে চাই। বেশ জোরে টেবিল চাপড়ে বলে উঠলেন নবকুমার সিংহ রায়। ভয়ের চোটে সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল ধীরেন রায়চৌধুরী আর কণিকা। তাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, মাথায় বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছিল তাদের। দেখুন, ঘটনার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আমি এখানে নীলের ব্যাপারেই খোঁজ নিতে এসেছি। সিংহরায় পরিবারের চিফ মাস্টারের নির্দেশ, আপনারা যদি নীলের ব্যাপারে কিছু লুকানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এই কোচবিহারের বুক থেকে রায়চৌধুরী পরিবারের নাম চিরদিনের মতন মুছে যাবে। হঠাৎ করেই যেন একটু বেশি কঠিন হয়ে উঠলেন নবকুমার সিংহ রায়। মাস্টার, আপনি দয়া করে শান্ত হন। নীল এই রায়চৌধুরী বাড়ির ছেলে ঠিকই, তবে ও আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ও নিজের পরিবারকে সারাটা জীবন শুধু অপমান করে এসেছে, নিজের ক্ষমতার অপব্যবহার করেছে, পরিবারের আভ্যন্তরীণ ব্যাপারে বাইরের লোকেদেরকে সামিল করেছে, বারবার এখানে এসে ঝামেলা করার চেষ্টা করেছে, আর আমাদেরকে এত সমস্যায় ফেলেছে যে শেষ পর্যন্ত ওর জন্য আমার বাবা মারা গিয়েছেন। ধীরেন রায়চৌধুরী পুরো ঘটনাটাকে রং চড়িয়ে এমন একটা রূপ দিল যেন নীল এই পরিবারের কাছে একটা রাক্ষসের সমান। নবকুমার সিংহ রায় সাথে সাথে কোনো জবাব দিলেন না, ভাবলেশীন মুখে চেয়ে রইলেন ধীরেন রায়চৌধুরীর মুখের দিকে। স্যার, আমাদের কথা বিশ্বাস না হলে আপনি নীলের ব্যাপারে আমাদের বাড়ির অন্য যে কাউকে জিজ্ঞেস করতে পারেন।
আমরা কেউই আপনাকে মিথ্যে বলছি না। এতক্ষণে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল কণিকা। কণিকা কখনোই ভাবতে পারেনি যে নীল আবার তার জীবনে ঘুরে আসতে পারে। নীল একজন যোদ্ধা তো কি হয়েছে, এখন তো রায়চৌধুরী পরিবারের মাথার উপর সিংহরায়দের হাত রয়েছে। নীলের মতো সাধারণ মানুষ তাদের ক্ষতি করবে কি করে? তবে কণিকা এটাও ভাবতে পারেনি যে সিংহরায় পরিবারের লোকেরা ব্যক্তিগতভাবে এখানে এসে ঘটনার তদন্ত শুরু করে দেবে। আমি আপনাদের গল্প শুনতে আসিনি, আর কেউ না কেউ তো থাকবেই যে এই ঘটনার সঠিক তদন্ত করতে পারে। কথাটা বলি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন নবকুমার সিংহ রায়। ঘর ছেড়ে তিনি সবেই বেরোতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে আবার বললেন, ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। সিংহরায় পরিবারের চিফ মাস্টার নিজের ঠিকানা বদল করেছেন। আমাদের হেডকোয়ার্টার এখন কলকাতায়। কাজে আপনাদের উপর কড়া নজর রাখা হবে। আমাদের চোখের আড়ালে বা আমাদের কাছ থেকে লুকিয়ে আপনারা কিছু করার চেষ্টা করলে এই পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে সিংহরায় পরিবার কিন্তু দুবার ভাববে না। নিজের কথা শেষ করে গটগট করে রায়চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন নবকুমার সিংহ রায়। নবকুমার বাবু সেখান থেকে চলে যাবার পর যেন হাঁফ ছেড়ে বাঁচল ধীরেন রায়চৌধুরী আর কণিকা। ভয়ের চোটে এতক্ষণে তাদের সারা শরীর ঘামে ভিজে উঠেছে। তোর কি মনে হয় উনি আমাদেরকে নীলের ব্যাপারে জিজ্ঞেস করলেন কেন? ওর সাথে কি সিংহরায় পরিবারের লোকজনেরও ওঠা বসা আছে নাকি? কথাটা বলতে গিয়েও যেন একটু হোঁচট খেল কণিকা। ধীরেনবাবু বোনের কথার কোনো উত্তর দিল না। তার চোখ দুটো চকচক করছিল, যেন কোনো গভীর ভাবনায় ডুবে রয়েছে সে। না, ওই শয়তান ছেলেকে আর বেঁচে থাকতে দিলে চলবে না। এখনই দিল্লি গ্রুপকে খবর দে, আর ওদেরকে বল যাতে ওরা নিজেদের সব থেকে ভালো লোকগুলোকে কাজে লাগায় আর যত তাড়াতাড়ি সম্ভব নীলকে মেরে ফেলে। ওর বেঁচে থাকাটা আমাদের জন্য সমস্যার হতে পারে। চোয়াল শক্ত করে বলে উঠল কণিকা। তবে এই কথার উত্তরে একটা 82 শিক্ষার চড় খেয়ে গেল কণিকা। ধীরেন রায়চৌধুরীর হাত এখনো থরথর করে কেঁপে চলেছিল, আর বড় বড় নিঃশ্বাস ফেলে গোল গোল চোখে সে তাকিয়েছিল কণিকার দিকে। চড় খেয়ে কণিকার কানে তালা লেগে গিয়েছিল, মুখ ফুলে গালটা লাল হয়ে গিয়েছিল। এক হাতে নিজের গালে হাত বোলাতে বোলাতে অবাক চোখে সে তাকিয়েছিল নিজের দাদার দিকে। তোর মাথায় কি ঘিলু বলতে কিছুই নেই? তুই চাস যে আমি দিল্লি গ্রুপের সাথে যোগাযোগ করি? তুই শুনলি না মাস্টার কি বলে গেলেন? রাগে প্রায় গর্জন করে উঠল ধীরেন রায়চৌধুরী। সিংহরায় পরিবার এখন থেকে কলকাতায় থাকবে। এখন তো আর ওরা দূরে থাকে না যে আমাদের উপর নজর রাখতে পারবে না। কিছু বুঝলি? সিংহরায় পরিবার আর প্রোফাউন্ড রিয়েলমের মধ্যে এমনিতেই আদায় কাঁচকলায় সম্পর্ক, আর আমরা দিল্লি গ্রুপের সাথে যোগাযোগ রেখে চলেছি, যাদেরকে নাকি প্রোফাউন্ড রিয়েলমের অন্যতম দল বলে মনে করা হয়। আমরা যদি নিজেদেরকে আড়াল করতে না পারি, তাহলে রায়চৌধুরী পরিবারের উপর ঘোর বিপদ নেমে আসবে। তাহলে এখন আমরা কি করব? নীল তো অনেক আগেই হাত থেকে বেরিয়ে গেছে, আর ওর কাছে যদি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে নিশ্চয়ই ও আমাদেরকে ছেড়ে কথা বলবে না। তখন কি তুই বা আমি কেউই আর বেঁচে থাকবো? ক্রমশই উত্তেজিত হয়ে পড়ছিল কণিকা। নিজের একটা গালে হাত বোলাতে বোলাতে চিৎকার করে বলে উঠল সে। কণিকার কথায় যুক্তি ছিল, আর সেটাই বারংবার ভাবতে বাধ্য করছিল ধীরেন রায়চৌধুরীকে। সমস্ত দিক বিচার করে দেখতে গেলে আমাদের কাছে এখন আর একটাই রাস্তা খোলা আছে। আমরা যে সিংহরায় পরিবারের সাথে যোগাযোগ রাখছি এ কথা কেউ জানতে পারার আগেই আমাদের চটপট ডিভাইন ল্যান্ডের সাথে হাত মেলাতে হবে। ধীরেন রায়চৌধুরীর মুখ থেকে এই কথা শোনা মাত্র কণিকা একেবারে হতবাক হয়ে গেল। নিজের দাদার কথা কিছুতেই সে বিশ্বাস করতে পারছিল না। অনেকবার কথা বলার চেষ্টা করলেও তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। অবশেষে মিনিট দুয়েক পর সম্বিত ফিরে পেয়ে কণিকা বলল, তুই তুই কি পাগল হয়ে গেলি দাদা? তুই নিজেও জানিস যে ডিভাইন ল্যান্ডের সাথে হাত মেলালে তার ফলাফল কি হতে পারে। তাহলে আর কি করব বল? তোর কাছে কি পরিবারকে বাঁচিয়ে রাখার অন্য কোনো উপায় আছে? তুই তো এমনিতেই নীলকে বহুবার ফাঁসানোর চেষ্টা করেছিস। এমনকি আমরা বাবার মৃত্যুর জন্যও নীলকেই দায়ী করেছি। এই সব কথা যদি একবার সিংহরায় পরিবার জানতে পারে, তাহলে তুই বা আমি কেউই আর বাঁচবো না। চিন্তিত মুখে বলল ধীরেন রায়চৌধুরী। ধীরেন রায়চৌধুরী আর কণিকা যখন একে অপরের সাথে বাক বিতণ্ডায় ব্যস্ত, তখন তারা কেউই খেয়াল করলো না যে দরজার বাইরে অর্ণব রায়চৌধুরী দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনছে। কি হবে এরপর? অর্ণব রায়চৌধুরীর সামনে কি কণিকা আর ধীরেনের সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে? শেষ পর্যন্ত কি নীলের পাশে গিয়ে দাঁড়াবে তার ভাই অর্ণব? অর্জুনের আসল অপরাধীকে কি খুঁজে পাবে পৃথা?